হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 566-তে যে তোমাদের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর শর্ট কোশ্চেন, অর্থাৎ যে 36 মার্কের তোমাদের কোশ্চেন থাকে 1 এবং 2 নম্বরের এমসিকিউ এসএকিউ মিলিয়ে, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথম কোশ্চেন কি আছে দেখে নাও, তোমরা সবাই পেজ 566 বের করে নাও। কোশ্চেন বলা হচ্ছে, আসল ও 1 বছরের সুদ আসল 20:21 হলে বার্ষিক সুদের হার কত? তোমাকে বলা হয়েছে আসল ইস্টু সুদ আসল, আসল ইস্টু সুদ আসল 20:21 এটা বলা হয়েছে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে বার্ষিক সুদের হার কত। তাহলে ধরে নেবে, ধরি আসল, যেহেতু অনুপাতের অঙ্ক আছে তাহলে ধরি আসল ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 20x। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হয়ে যাবে 21x। অতএব সুদ কি করে পাবো? সুদ পাবো আমরা সুদ আসল থেকে আসলটাকে কি করে দেবো? মাইনাস, অর্থাৎ 20x মাইনাস 21x মাইনাস 20x ইজ ইকুয়াল টু এক্স। এবার তাহলে আমরা সূত্র কি জানি? যেহেতু আমাদের সুদের হার বের করতে দিয়েছে, তাহলে আর ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 বাই পি টি। তাহলে আই মানে কত? আই মানে সুদ, সুদ মানে এক্স ইন্টু 100 বাই পি মানে কত? পি মানে হচ্ছে 20x ইন্টু টি মানে কত? টি মানে বলে দিয়েছে 1 বছর, তাহলে 1। যদি এক্স আর এক্স কেটে দাও, 20 দিয়ে কাটলে 20 5 100, তাহলে আর এর ভ্যালু কত আসবে? 5%, যেটা তোমাদের কোথায় আছে? অপশান নাম্বার এতে আছে 5%, অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন, পরবর্তী যে প্রশ্নটি বলে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ, এই সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর বীজদ্বয় অনন্যক হবে যখন। তাহলে বীজ দুটিকে যদি আমরা আলফা বিটা ধরে নিই, তাহলে বীজ দুটি আলফা ও বিটা, তাহলে আলফা আর বিটা কি হবে? পরস্পরের অনন্যক। তাহলে একটা যদি আলফা হয় তাহলে অন্যটা কি হবে? বিটা না ধরে আমরা কি ধরবো? 1/আলফা, কারণ যেহেতু বলে দিয়েছে অনন্যক হবে। তাহলে যখনই অনন্যক হয় তাহলে গুণফল, এদের গুণফল অর্থাৎ বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? C/A। তাহলে গুণফলের জন্য আলফা আলফা কেটে দিলাম, তাহলে আমরা পেয়ে যাব A ইজ ইকুয়াল টু C। তাহলে আমাদের অপশান নাম্বার কোনটা হবে? অপশান নাম্বার হবে বি। আশা করি বুঝতে পেরেছো যে আমরা আমরা কি শিখেছি? সূত্র আমরা শিখেছি যে দুটি বীজ আলফা এবং বিটা হলে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু C/A। এবার এক্ষেত্রে বিটা মানে তো 1/আলফা, তাই জন্য আমরা বিটার জায়গায় 1/আলফা নিয়েছিলাম। তাহলে আমাদের যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে অপশান নম্বর বি। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্নে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বহিক কোণ 100 ডিগ্রি হলে তার বিপরীত অন্তস্থ কোণের মান কত? তাহলে ছবিটা দেখলেই তোমরা বুঝে যাবে, একটা বলছে বৃত্তস্থ চতুর্ভুজের একটা বহিক কোণ যদি কত হয়, এই বহিক কোণটা কত বলেছে? 100 ডিগ্রি। তাহলে বলেছে এর যে অন্তস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের মান কত হবে? তাহলে এটা তো আমরা উপপাদ্যেই পড়েছি যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণের মান কি হয়? সেম হয়। অর্থাৎ এটা যদি 100 ডিগ্রি হয় তাহলে এই ভ্যালুটাও কত হবে? 100 ডিগ্রি। তাহলে আমাদের অপশান নাম্বার কোনটা হচ্ছে? এ। পরবর্তী প্রশ্ন, 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ না সরলকোণ? তাহলে 1 রেডিয়ান মানে আমরা যে কি জানি? 1 রেডিয়ান মানে জানি 180/পাই। তাহলে 180/পাইকে যদি আমরা কনভার্ট করি তাহলে এর ভ্যালু আসবে 57। পায়ের ভ্যালু 22/7 বসিয়ে দেবে, তাহলে আসবে 57.17 ডিগ্রি সামথিং। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু কি হয়ে যাবে? এটার ভ্যালু হয়ে যাবে সূক্ষ্মকোণ। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে 2√6 বাহু বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রাখলে, অর্থাৎ যদি আমরা মনে করো, যেহেতু ঘনক হচ্ছে 3D, আমরা তো 3D এখানে বোর্ডে দেখাতে পারবো না, অর্থাৎ টাইম লাগবে, তাই জন্য আমরা সহজ ভাষায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা একটা ঘনক মনে করো যার বাহু হচ্ছে 2√6, এটা হচ্ছে 2√6, এটা হচ্ছে 2√6। তাহলে কি হবে? বলেছে তোমাকে এই দুটোকে যদি পাশাপাশি বসানোর পর যে একটা আয়ত ঘনক হয়ে যাচ্ছে, তাহলে একটা আয়ত ঘনক যদি উৎপন্ন হয় তাহলে এর কর্ণ কত হবে? তাহলে কর্ণ বের করার ফর্মুলা কি? তোমাদের সুবিধার্থে আমি বোর্ডে 3D একটি চিত্র এঁকেছি। তাহলে দেখতে পাচ্ছ এটা একটা ঘনক ছিল, এটা একটা ঘনক ছিল। এই ঘনক দুটোর বলছে যে এই ঘনক দুটোকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে একটা আয়ত ঘন হচ্ছে। এবার দেখো আয়ত ঘনকটির পুরো দৈর্ঘ্য কত হয়ে যাবে? যেহেতু বাহু বলেছিল 2√6, তাহলে এখানে কত হবে? 2√6 প্লাস 2√6, তাহলে কত হয়ে গেল? দৈর্ঘ্য হয়ে গেল 4√6। এটা হচ্ছে দৈর্ঘ্য।
প্রস্থ তো কোনো চেঞ্জ হয়নি, প্রস্থ যা ছিল ওটাই থেকে যাবে, তাহলে প্রস্থ ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 2√6ই থাকলো, এবং উচ্চতা যেটা এই উচ্চতাটা কত হয়ে গেল 2√6। এবার আমরা কি সূত্র জানি, আমরা জানি কর্ণ সমান সমান, তাহলে কর্ণের সূত্র কি জানি, কর্ণ ইজ ইকুয়াল টু জানি হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে এটাই যদি হয় তাহলে কি হবে, √ দৈর্ঘ্য মানে হচ্ছে 4√6 তার স্কোয়ার প্লাস 2√6 তার স্কোয়ার প্লাস উচ্চতা মানে কত 2√6 তার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের কত আসবে 4√6 স্কোয়ার মানে 4 স্কোয়ার 16 × 6 96 প্লাস এটা আসবে 2 স্কোয়ার 4 × 6 24 প্লাস এটাও আসবে 24, অর্থাৎ যোগ করে দেখবে আসবে হচ্ছে 144, আর 144-এর রুট তোমরা প্রত্যেকেই জানো 12। তাহলে আমাদের কোনটা অপশান হবে, আমাদের অপশান নাম্বার সি যেটা বি 12 সেটা হবে উত্তর। এই অঙ্কটা দেখে অনেকে হয়তো ভাবতে পারো যে কী এমন অঙ্ক দিয়েছে, তো অঙ্কটা খুব একটা কঠিন নেই। এখানে একটা সমীকরণ বলে দিয়েছে y = 3x - 4। তাহলে y = 3x - 4, যেখানে তোমাকে বলেছে x এর মধ্যমা যদি 17 হয় তাহলে y এর মধ্যমা কত, সিম্পল ব্যাপার, আমরা সমীকরণ x এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে y = 3x - 4 যদি হয় তাহলে y = কত হয়ে যাবে 3 × x এর মধ্যমা কত বলেছে 17 - 4, তাহলে 51 - 4, অর্থাৎ y এর যে ভ্যালুটা হবে সেটাই হবে y এর মধ্যমা। তাহলে আমাদের অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্ন যেটা আমাদের শূন্যস্থান থাকে, বলা হচ্ছে দুই ব্যক্তি ব্যবসায় x টাকা ও y টাকা যথাক্রমে f ও w একক সময়ের জন্য বিনিয়োগ করলে লাভ্যাংশের অনুপাত। তো আমরা জানি যে টাকাটা যত মাসের জন্য বিনিয়োগ করা হয়, এখানে একক সময় বলে দিয়েছে যেহেতু, তার মানে এ x টাকা f সময়ের জন্য নিয়েছিল, তাহলে এর 1 মাস হিসেবে মূলধন হয়ে যাবে xf, আর বি y টাকাকে w সময়ের জন্য নিয়েছিল, তাহলে y টাকা যেহেতু w সময়ের জন্য নিয়েছিল তাহলে এটা হয়ে যাবে yw। তাহলে এর যে লাভ্যাংশের অনুপাত সেটা হলো xf:/yw। পরবর্তীতে x/2 = y/3 = z/5 এখানে তোমাকে একটা সমীকরণ বলে দেওয়া আছে 2x + 3y - z/x + y কত। তাহলে এই অঙ্কটার জন্য তোমরা কি করবে, এই অঙ্কটার জন্য যেহেতু এই তিনটা তোমাকে ইকুয়াল বলে দিয়েছে তাহলে এই তিনটা = কে ধরে নেবে। তাহলে যদি কে ধরে নাও = কে, তাহলে x = কী পাবে 2k, y = 3k এবং z = 5k এখানে বসিয়ে দাও। তাহলে যদি বসাও তাহলে কি হবে 2 × x এর ভ্যালু কত আসবে 2k, তাহলে বসিয়ে দিলাম 2k প্লাস 3 × y এর ভ্যালু কত আসবে 3k, তাহলে 3k মাইনাস z এর ভ্যালু কত, z মানে হচ্ছে 5k, তাহলে 5k বসিয়ে দিলাম বাই সেমভাবে x + y এর ভ্যালু, তাহলে x এর ভ্যালু 2k প্লাস y এর ভ্যালু হচ্ছে 3k। তাহলে এটা বসিয়ে দেওয়ার পর তাহলে কি আসবে, আমাদের আসবে 2 × 4 3 × 9 অর্থাৎ 4k প্লাস 9k মাইনাস 5k বাই নিচে থাকবে 5k। তাহলে আমাদের যেটা আসবে সেটা হলো 4 আর 9 যোগ করলে 13, 13 থেকে 5 বাদ দিলে 8, 8k বাই 5k। তাহলে আমাদের যে উত্তরটা আসবে সেটা হলো 8/5। আশা করি বুঝতে পেরেছো যে আমরা কি করলাম, এর ভ্যালু = আমরা কে ধরে নিলাম। এর ভ্যালু আমরা যদি কে ধরে নিই তাহলে x এর ভ্যালু কি পাবো 2k, y এর ভ্যালু 3k এবং z এর ভ্যালু 5k। পরবর্তী প্রশ্ন, একটি নির্দিষ্ট বৃত্তের একটি নির্দিষ্ট বৃত্তচাপের ওপর বৃত্তস্থ কোণের সংখ্যা। তাহলে একটা বৃত্তর ওপর একটা নির্দিষ্ট বৃত্তের ওপর একটি নির্দিষ্ট বৃত্তচাপের ওপর বৃত্তস্থ কোণ, তার মানে ধরো এটা একটা বৃত্ত, তাহলে এইটুকু চাপের ওপর মানে এখান থেকে এইটুকু চাপের ওপর তুমি অনেকগুলো বৃত্তস্থ কোণ রাখতে পারো, এরকম 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 আরও অনেক আঁকতে পারো, তাহলে সেটা কি হয়ে যাবে অসংখ্য। তাহলে এখানে হয়ে যাবে বৃত্তস্থ কোণের সংখ্যা অসংখ্য। পরবর্তীতে এটি শঙ্কুর ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন %% বেড়ে যায়। তাহলে এই জন্য আমাদের ছবি আঁকলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা, তাহলে আমরা এটা মিটিয়ে নিচ্ছি। তোমাকে বলা হচ্ছে একটা শঙ্কু ছিল, তাহলে সেই শঙ্কুর ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি প্রথমে ছিল r এবং উচ্চতা ছিল আমাদের h। তাহলে এর ক্ষেত্রে আয়তন কি হতো, আয়তন হতো 1/3 πr²h। ঠিক আছে, এবার বলছে শঙ্কুর ব্যাসার্ধ অপরিবর্তিত রাখা হলো, ব্যাসার্ধ অপরিবর্তিত মানে আরই থেকে গেল, শুধু উচ্চতা কি করা হলো দ্বিগুণ করা হলো। তার মানে ছবিটা আমাদের এরকম দাঁড়িয়ে যাবে যে ব্যাসার্ধ তো কোনো চেঞ্জ হয়নি, ব্যাসার্ধ আরই থেকে গেছে, আর উচ্চতাটা কি হয়ে গেছে আগে h ছিল সেটা হয়ে গেছে 2h। তাহলে এর ক্ষেত্রে আয়তন কি হয়ে যাবে 1/3 πr² 2h। তাহলে তুমি ভাবো 2টা সামনে চলে আসলে 2 × 1/3 πr²h।
তাহলে আগে ছিল 1/3 পাই স্কোয়ার এইচ, এখন হয়ে গেল 2 × 1/3 পাই স্কোয়ার এইচ, মানে ডবল হয়ে গেল। তার মানে আয়তন কত পার্সেন্ট বেড়ে গেছে? আয়তন একদম 100% বেড়ে গেছে। আশা করি বুঝতে পারলে। পরবর্তী প্রশ্ন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ ইজ ইকুয়াল টু 120। তাহলে একটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, মনে করো একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, তো আমরা ছবিটা এঁকে নিই। বলা হচ্ছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ 120, তাহলে কোণ এ যদি 120 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক, তাহলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি অবশ্যই। কারণ কি? কারণ দুটো মিলিয়ে 180, তাহলে একটা যদি 120 হয় তাহলে অন্যটা কত হবে? 60। তাহলে যদি 60 হয় তাহলে তোমাকে বলেছে সি এর বৃত্তীয় মান, তাহলে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু যদি 120 হয়, তাহলে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু হবে 180 থেকে 120 বাদ, তার মানে হয়ে যাবে 60 ডিগ্রি। আর 60 ডিগ্রিকে যদি বৃত্তীয় মানে প্রকাশ করি 60 × π/180 রেডিয়ান, তাহলে কাটাকুটি করলে 3, এটা রেডিয়ানকে সি দিয়ে লেখা হয়, তাহলে আমরা কিভাবে বলতে পারি? π/3 রেডিয়ান। তাহলে আমাদের উত্তর হবে বৃত্তীয় মান π/3 সি, মাথার উপরে, ঠিক আছে, রেডিয়ান। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই কোশ্চেনটিতে অনেকের সমস্যা হয় যে এই কোশ্চেনটা কি দিয়েছে বা কি বুঝতে পারে না। তো এই চিহ্নটার মানে হলো সামেশন, অর্থাৎ আমরা এই চিহ্নের মাধ্যমে বুঝতে পারি যে এই যে টার্মটা আছে এই টার্মটা প্লাস প্লাস আকারে বসতে থাকবে, এবং আয়ের ভ্যালু, যে আয় আমাদের এখানে নেওয়া হয়েছে, আয়ের ভ্যালু 1 থেকে n পর্যন্ত আমরা নিতে পারবো। তাহলে আমরা যদি এটাকে ভাঙাই তাহলে কি হবে? x1 - x বার প্লাস, মানে i = 1 এর জন্য এটা নিলাম, 2 এর জন্য কি হবে? x2 - x বার হলো, প্লাস 3 এর জন্য কি হবে? x3 - x বার হয়ে গেল, প্লাস এইভাবে চলতে থাকবে, এবং লাস্টে গিয়ে যেটা লাস্টে দাঁড়াবে প্লাস ডট ডট xn - x বার। তার মানে ভাঙানোটা বুঝতে পারলে? আমরা এই ভেতরের টার্মটাকে ভাঙাচ্ছি, সেই ভেতরের টার্মটাতে আয়ের ভ্যালু 1 থেকে আমরা n পর্যন্ত বসাবো, কারণ i = 1 থেকে n, এবং সামেশনের জন্য আমরা মাঝে মাঝে কী দেবো? প্লাস দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে xn + x2কে যদি আমরা ধরো এখানে রাখি যে x1 + x2 প্লাস x3, মানে সবগুলো প্লাসগুলোকে একসাথে নিয়ে নিলাম, প্লাস ডট 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 লাস্টে কি হয়ে গেল? xn, তাহলে প্লাসগুলোকে একসাথে নিলাম, এবং মাইনাস, তাহলে x বার এখানে কত দূর পর্যন্ত আছে? 1 থেকে শুরু করে, যেহেতু 1-এর পাশে আছে তার মানে 1 থেকে শুরু করে কটা পর্যন্ত আছে? nটা, তাহলে এখানে কি হবে? nx বার। তাহলে কারণ nটা x বার ছিল ওই জন্য nx বার। তাহলে এবার আমরা জানি যে যে কোনো x1 থেকে তোমার xn পর্যন্ত সংখ্যার যোগফলকে যদি আমরা n দিয়ে ভাগ করে দিই, তার মানে আমরা যদি পরবর্তীকালে কি করি যে এখানেও n আছে, এখানে তো n নেই, তাহলে এখানে যদি n দরকার পড়ে তাহলে নিশ্চয়ই দুটোকেই কি করতে হবে? n দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের কোনো টার্মের কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমরা কি করব? x1 + x2 + x3 প্লাস ডট 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 প্লাস xn, আমরা ইচ্ছা করে এখানে বাই n নিয়ে নিলাম, কিন্তু এই বাই nটা কোথা থেকে আসলো? তাহলে এই ক্ষেত্রে যদি বাই n করো তাহলে তোমাকে বাই n তো এমনি এমনি নিতে পারবে না, তাহলে বাই n যদি এমনি এমনি না নিতে পারো তাহলে তোমাকে সামনে ইনটু আকারে n নিতে হবে। বুঝতে পারলে কি করলাম আমরা? তাহলে আমরা করলাম কি, এখানে যেহেতু n ছিল না নিচে, আমরা গড় বের করতে চাইছি, তাহলে গড় বের করার জন্য আমরা ইচ্ছা করে এখানে বাই n করে দিলাম, কিন্তু n তো এমনি এমনি নেওয়া যায় না, তাহলে সেই nটাকে তোমাকে পাশে এখানে ইনটু আকারে নিয়ে নিতে হবে, -nx বার। তাহলে এটাই যদি হয় তাহলে এটা মানে n, আর এই যে পুরো ভ্যালু যেটা তোমাদের আমি মার্ক করে দেখাচ্ছি, এই যে এই পুরো ভ্যালুটা, এটাকে আমরা কি হিসেবে চিনি? এটাকে আমরা চিনি x বার হিসেবে, আর -nx বার। তাহলে দুটো কেটে গিয়ে তাহলে আমাদের উত্তর কত হবে? 0। তাহলে আমাদের উত্তর হবে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম কথা হলো এটা তোমাদের মানে হচ্ছে সামেশন, অর্থাৎ যোগ যোগ চিহ্ন দিয়ে তোমাকে লিখতে হবে, এবং ভেতরের টার্মটাকে i = 1 থেকে n পর্যন্ত বারবার লিখলাম, 1 থেকে n পর্যন্ত লিখলাম, লেখার পর আমি প্লাসগুলোকে আলাদা করলাম, x1 x2 x3 গুলোকে আলাদা করলাম, এবং বাকি x বার কটা ছিল 1 থেকে শুরু করে nটা, ওই জন্য nx বার নিয়ে নিলাম, ঠিক আছে। এবার যেহেতু এখানে আমরা বাই n এর, আমরা জানি যে এটাকে n দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যায়? গড়। গড়কে আমরা x বার হিসেবে লিখতে পারবো, তাহলে আমরা n দিয়ে ভাগ করতে চাইলাম, কিন্তু nটাকে আমরা এক্সট্রা করে আবার ইনটু করে দিলাম, যাতে অঙ্কের কোনো পরিবর্তন না হয়। পরবর্তী কোশ্চেন সত্য মিথ্যা থেকে দিয়েছে, বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। তাহলে দ্বিগুণের ক্ষেত্রে আমরা জানি যে আমরা আই এবং পি কে দুটোকেই কি করে নেব? 100 ধরে নেব, তাহলে তোমাদের অঙ্কটা সুবিধা হবে। অর্থাৎ সুদ এবং আসলকে 100 ধরে নেবে, যেহেতু দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। তার মানে
আমাদের সুদের হার 15%, তাহলে আর ইজ ইকুয়াল টু আমাদের সূত্র কি আই ইন্টু 100 বাই পি টি। তাহলে আই এর ভ্যালুও 100 ইন্টু 100 বাই পি এর ভ্যালুও 100 ইন্টু টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু আমাদের কাছে বলে দিয়েছে 10 বছর। তাহলে এটাই যদি হয় 100 কেটে গেল, 0 কেটে গেল, তাহলে আমাদের উত্তর হওয়া উচিত ছিল 10%। যেহেতু 15% আছে তাহলে আমাদের অপশান কি হবে, আমাদের উত্তরটা হবে মিথ্যা। পরবর্তী প্রশ্নটি বলেছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের কাছে দেওয়া আছে এটা এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ভ্যারিজাস যদি ওয়াই স্কোয়ারই হয়, দেখছি আমরা পাওয়ারে কি নিয়েছে ওরা এন। তাহলে দুদিকের পাওয়ারে তুমি যদি এন নিয়ে নাও, তাহলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজাস হওয়া উচিত ওয়াই টু দি পাওয়ার 2n, এটা হওয়া উচিত। কারণ তুমি যদি পাওয়ারে এন নাও তাহলে এক্স টু দি পাওয়ার এন এর পাওয়ারে এন এবং এর ওয়াই স্কোয়ারের পাওয়ারে এন নিলে পাওয়ারের পাওয়ার কী হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এটা হওয়া উচিত, যেহেতু এটা নেই তাহলে কি হবে, অপশানটা হবে মিথ্যা। কেউ চাইলে ভেঙে করে দেখাতে পারো, দরকার নেই ভেঙে করে দেখানো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন বলেছে যে কোনো দুটি বৃত্ত সর্বদা সদৃশ হবে। তাহলে এক্ষেত্রে তোমাদের জানতে হবে সদৃশতা বা সদৃশ কখন হয়। তাহলে মনে রাখবে আমরা সাধারণত ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ পড়েছি, যে কোনো দুটি ত্রিভুজের যদি আকার আলাদা হয় এবং আকৃতি যদি একই থাকে, অর্থাৎ কোণগুলো যদি একে অপরের সাপেক্ষে সমান হয়, তাহলে মনে করো এটা এবিসি ত্রিভুজ আর এটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ। তাহলে এ এর সাথে পি কোণ এবং বি এর সাথে কিউ এবং সি এর সাথে আর কোণ যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশ। কিন্তু বৃত্ত বলেছে, তাহলে বৃত্তের ক্ষেত্রে কি হবে, এটা একটা ছোট বৃত্ত মনে করো, এটা একটা বড় বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রেও সেম জিনিস, এর ব্যাসার্ধ যা হচ্ছে এর ব্যাসার্ধ নিশ্চয়ই দুটো ব্যাসার্ধ কি হবে, অনুপাত যেটা সেটাও সেম হবে। এবং বৃত্ত দুটো কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি প্রত্যেকেই জানো। তাহলে দুটো বৃত্ত সর্বদা কি হচ্ছে, সদৃশ হচ্ছে। এটা হচ্ছে আমাদের সত্য। কারণ একটা বৃত্ত ছোট যদি নাও, অর্থাৎ ছোট বৃত্ত এবং বড় বৃত্তর ক্ষেত্রে ব্যাসার্ধের অনুপাত কি হয়, সব সময় সেম হয়। তুমি যেইভাবেও নাও, যতগুলো ব্যাসার্ধই তুমি নাও না কেন, ব্যাসার্ধগুলির অনুপাত কি হবে, ব্যাসার্ধের অনুপাত সবসময় সেম হবে এবং বৃত্ত দুটোর মাঝখানের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। পরবর্তী যে প্রশ্নটি আছে, পরবর্তী প্রশ্নটি দেখো, cos 9 আলফা ইজ ইকুয়াল টু সাইন আলফা হলে এবং 9 আলফা লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ 9 আলফা কি বলেছে, সূক্ষ্মকোণ। তাহলে আমরা কি করব, এখানে 9 আলফাকে 9 আলফা এবং আলফা এই দুটো কি বলেছে, 9 আলফা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে তুমি 9 আলফাকে চেঞ্জ করতে পারো। 9 আলফাকে যদি চেঞ্জ করো তাহলে cos 9 আলফা ইজ ইকুয়াল টু আমাদের কাছে দেওয়া হচ্ছে সাইন আলফা। তাহলে এক্ষেত্রে cos আমরা 9 আলফার জায়গায় লিখবো 90 মাইনাস 9 আলফা ইজ ইকুয়াল টু সাইন, এদিকে থাকলো হচ্ছে আলফা। আচ্ছা, cos 9 আলফাকে আমরা সাইন 90 মাইনাস 9 আলফা লিখতে পারি, অর্থাৎ সাইন 90 মাইনাস থিতা মানেই হচ্ছে cos থিতা। তাহলে দুদিক থেকে সাইন সাইন যদি কেটে যায় তাহলে আমরা বলতে পারি 90 মাইনাস 9 আলফা ইজ ইকুয়াল টু আলফা। 9 আলফা ওদিকে চলে গেল, তাহলে 90 ইজ ইকুয়াল টু কী হয়ে গেল, 10 আলফা। তাহলে 10 দিয়ে যদি কেটে দিই তাহলে 9, তাহলে আলফার ভ্যালু কত আসলো, 9। এবার আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে tan 5 আলফা ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে খেয়াল করো tan 5 আলফা, তাহলে tan 5 আলফা মানে হচ্ছে tan 5 ইন্টু 9, তার মানে tan 45 ইজ ইকুয়াল টু কত, tan 45 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের হবে সত্য। মাথায় রাখবে যাকে তোমাকে সূক্ষ্মকোণ বলবে তাহলে সেটাকে চেঞ্জ করবে। আর cos 9 আলফা মানেই হচ্ছে সাইন 90 মাইনাস 9 আলফা, কারণ সাইন 90 মাইনাস থিতা মানে cos থিতা, তাই জন্য এই ক্ষেত্রে এটি করা হলো। পরবর্তী প্রশ্ন, কোশ্চেনটি বলা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ স্থির রেখে তির্যক উচ্চতা 10% বাড়ানো হলে। তাহলে মনে করো একটা শঙ্কু ছিল যার ব্যাসার্ধ হচ্ছে আর এবং তির্যক উচ্চতা হচ্ছে এল। এবার কি বলা হচ্ছে, তোমাকে বলা হচ্ছে যে শঙ্কুটার তির্যক উচ্চতাকে বাড়ানো হলো, ব্যাসার্ধ একই রেখে তির্যক উচ্চতাকে বাড়ানো হলো কত পার্সেন্ট, 10%। তাহলে মনে করো ব্যাসার্ধ তো একই থাকলো, ব্যাসার্ধের কোনো চেঞ্জ হয়নি। তাহলে ব্যাসার্ধ যদি একই থাকে তাহলে আমাদের ব্যাসার্ধ আর আরই থেকে যাবে এবং তির্যক উচ্চতা যেটা হয়ে যাবে সেটা এল প্লাস এল ইন্টু কত হবে, 10% বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে হবে এল প্লাস 10 বাই 100 এল। তাহলে কাটাকুটি করলে সেক্ষেত্রে হবে তোমার এল প্লাস এল বাই 10। তাহলে যদি তোমরা যোগ বিয়োগ করো তাহলে হবে 11 এল বাই 10, কারণ 10 এল প্লাস এল মানে 11 এল বাই 10। তাহলে যদি প্রথম ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে প্রথম ক্ষেত্রে বক্রতল কি হয়ে যাবে, বক্রতল বা পার্শ্বতল যাই বলো না কেন, তাহলে বক্রতল কি হয়ে যাবে,
পাই আর এল, এবং দ্বিতীয় ক্ষেত্রে যেটা বক্রতল হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের 10% বেড়ে যাচ্ছে, তাহলে পাই আর 11l/10, তাহলে আমাদের আসছে 11 পাই আর l/10। তাহলে বাড়লো কতটা? তাহলে বাড়লো হচ্ছে 11 পাই আর l/10 মাইনাস পাই আর এল। যদি এটাকে বিয়োগ করো তাহলে 10 লসাগু নেবে, 10 লসাগু নিলে 10 ওদিকে চলে যাবে, মানে এক কথায় বাড়বে হচ্ছে পাই আর l/10। অর্থাৎ এটাকে যদি পার্সেন্টে করতে চাও তাহলে ইন্টু 100 করে দেবে, ইন্টু 100 করে দেওয়ার পর কি হয়ে যাবে, 10 জিরো কেটে যাবে, তাহলে কত পার্সেন্ট বেড়ে যাচ্ছে, 10% বেড়ে যাচ্ছে। এটা মাথায় রাখবে যে আমাদের উত্তর কি বলেছে 10%, তাহলে আমাদের যে অপশানটা সেটা কি হবে, মানে সত্য হবে। ঠিক আছে, এটাকে আমরা পরবর্তীকালে এখানে শর্টকাটে পার্সেন্ট করার জন্য 100 দিয়ে গুণ করে দিয়েছি, 10 10 100, তাই জন্য 10%। কোশ্চেনটা বলা হচ্ছে কোনো পরিসংখ্যা বিভাজনের ওজাইব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা। ভুজ মানে এক্সের ভ্যালু। অর্থাৎ ধরো তোমরা যখন ওজাইব আঁকো, তাহলে ওজাইব আঁকার সময় তোমাদের দেখবে একটা আসে হচ্ছে বৃহত্তর সূচক, একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক ওজাইব আঁকার সময়। তাহলে ও ক্ষেত্রে যদি তোমার এরকম একটা গ্রাফ আসে, মনে করো একটা গ্রাফ যদি এরকম আসে, তাহলে এই দুটো ছেদবিন্দু, এই ছেদবিন্দু থেকে যে লম্বটা টানা হবে এক্স অক্ষের উপর, সেই লম্বের আর এক্স অক্ষে যে ছেদবিন্দু সেটাই হয়ে যায় মধ্যমার ভ্যালু। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে সত্য। তো আমরা আজকে এখানে এমসিকিউ এবং সত্য মিথ্যা এবং হচ্ছে শূন্যস্থান এতদূর আমরা এই পার্টে করলাম। পরবর্তী পার্টে আমরা হচ্ছে 2 মার্কের এসএকিউ করব। যদি তোমাদের আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং সবাই একটা করে লাইক করে দিও। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।